আচ্ছা, আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। আমরা কিন্তু আস্তে আস্তে লাইভ প্রজেক্টের দিকে যাচ্ছি। আমরা মোটামুটি বেসিক জিনিস যেগুলো আছে ওভারঅল ওগুলো কমপ্লিট করতেছি। ম্যাক্সিমাম যেগুলো আমাদের ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব ওগুলো কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি অলরেডি। এখন আমরা HTML শিখব, CSS শিখব, দুইটা একসাথেই শিখব এবং শিখতে শিখতেই কিন্তু আমরা লাইভ প্রজেক্টেই চলে যাব। বুঝতে পারছেন আমরা লাইভ প্রজেক্ট কিভাবে একটা ওয়েব টেমপ্লেট রেডি করতে পারি, ওগুলো আস্তে আস্তে শিখে নিব। তো আমি যেটা করলাম, একটা রাইট সাইডে রেখে দিলাম, লেফট সাইডে আর একটা রাইট সাইডে। ওইটা যদি সাবলাইন দিয়ে করেন আপনি, সাবলাইন দিয়ে করলে ভিউ থেকে ওইখানে লেআউট আসবে। লেআউট থেকে যদি 2 কলাম দেন তাইলে কলাম দুইটা আসবে, যদি 3 কলাম দেন ভিউ থেকে তাইলে 3টা কলাম আসবে। 3টা কলামে আপনি তিনটা কি রাখতে পারবেন, 3টা ফাইল রাখতে পারবেন এবং 3টা একসাথে এডিট করতে পারবেন। আমরা ওইখানে ওইটা কেন রাখলাম, আমরা যাতে ওইখানে HTML লিখতে পারি এবং HTML দেখে দেখে যাতে কি করতে পারি, CSS টা করতে পারি আমাদের সুবিধার জন্য। আর যদি কেউ নোটপ্যাড ইউজ করেন, নোটপ্যাড প্লাস প্লাস, তাদের ক্ষেত্রে যেটা, ধরেন আমি এটা ওপেন করলাম, দুইটা ওপেন করি, দুইটা ফাইল আমি নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। হুম, ধরেন হচ্ছে তো দুইটা, একটা হচ্ছে, আচ্ছা CSS ফাইলটা আমি কি করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা একটা সাইড রাইটে রাখতে, লেফটে আর একটা রাইটে। তো আমরা যেটা করব, ওইখান থেকে ভিউ থেকে যদি আমরা কলামে যাই, দেখি ওইখানে আছে কিনা নোটপ্যাডের বিষয়টা, ওইখানে নাও থাকতে পারে, সমস্যা নেই। আমরা যেটা করব, ভিউতে না গিয়ে আমরা ওই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ, মুভ টু আদার ভিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা ওইটা রাইটে চলে গেছে। আমরা দুইটা ফাইল একসাথে এডিট করতে পারবো। আবার ওইখানে ক্লিক করলে দেখেন কি হয়ে যায়, হাইড হয়ে যায় কোডটা। আবার ক্লিক করলে ওইটা কি হয়, শো হয় কোলাপসের মতো। আমরা সাবলাইমেও কিন্তু ওইরকম পাবো, অথবা ভিজুয়াল স্টুডিও কোডেও কিন্তু ওইরকম পাচ্ছি। আমরা ক্লিক করলে ওইটা কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, কোলাপস হয়ে গেছে। তারপরে যখন ক্লিক করে সেটা আবার দেখাচ্ছে। আমরা স্টেমে ক্লিক করলে সবগুলো হাইড হয়ে যাচ্ছে, আবার দেখাচ্ছে। আবার ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আমরা ওইভাবে রেখে দিতে পারি, বুঝতে পারছেন। তারপর ওইটা আবার রিমুভ করে দিতে পারি। জাস্ট ওগুলো দেখালাম আর কি, আপনাদের মধ্যে অনেকে জিনিসগুলো বুঝতে প্রবলেম হতে পারে, এই জন্য দেখালাম। আচ্ছা, তো আমরা প্রথমে HTML এর কিছু ট্যাগ দেখে নেই। HTML এর ট্যাগ মধ্য থেকে খুবই ইম্পর্টেন্ট যে ট্যাগ যেগুলো আছে, আহ, যে ফর্মের বিষয়টা একটু দেখে নিব। ফর্ম আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখি, ফর্ম ফিল আপ করার জন্য কি আসে, ফর্ম আসে, বা কন্ট্যাক্ট ফর্ম। কোম্পানির সাথে অথবা ওয়েবসাইটের ওনার যে আছে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য কি কি দিয়ে দেয়, একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দেয়, অথবা রিপোর্ট, অনেক ধরনের ফর্ম আছে। আমরা যদি অনলাইন ভিত্তিক যদি কোনো এডুকেশনাল ভর্তি সিস্টেম থাকে, তখন আমরা অ্যাডমিশন নিতে গেলে কি করি, আমরা ফর্ম ফিল আপ করি, আমাদের নাম দিই, আমাদের কি দিই, অ্যাড্রেস, আমরা কোন ক্লাসে ভর্তি হতে চাই, আমাদের ছবি দিই, সিগনেচার, তারপর কি আমাদের NID, যেগুলো যেগুলোই দেওয়া লাগে ওইগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বা HTML ফর্ম দিয়ে প্রথমে ওইটা কি করা হয়, রেডি করা হয়, দেন PHP দিয়ে ওইটাকে ডায়নামিক করা হয়। ডায়নামিক কি, আমরা এখন যে ফর্মটা ক্রিয়েট করব ওইটা একদম স্ট্যাটিক একটা ফর্ম থাকে, ওইখানে আমরা ফর্ম ফিল আপ করার পরে যদি সাবমিটে ক্লিক করি কোথাও যাবে না, জাস্ট স্ট্যাটিক একটা ফর্ম দেখাবে। কিন্তু যখন আমরা PHP শিখে নিব তখন আমরা ওইটাকে ডায়নামিক করতে পারবো। যখন সেন্ড করবে তখন একটা মেইলে যাবে, আবার ওই মেইল থেকে রিপ্লাইও আসবে। বুঝতে পারছেন, এটা ডায়নামিকের বিষয়। আমরা যেহেতু একদম বিগিনার, আমরা স্টার্ট করতে HTML CSS শিখতেছি, তো HTML CSS দিয়ে একটা ফর্মকে কিভাবে আমরা স্টাইল করতে পারি ওইটা দেখে নেই একটু। আচ্ছা, ফর্মের জন্য আমরা প্রথমে যে ট্যাগটা নিতে পারি, ফর্ম, FORM, ফর্ম। আবার ফর্মের ভিতরে কি করা হয়, কিছু অ্যাট্রিবিউট পাস করা হয়। আমরা ওগুলা ডেভেলপমেন্ট সেকশনে দেখে নিব। কি অ্যাট্রিবিউট, যে অ্যাকশন, অ্যাকশনটা পাস করা হয়। অ্যাকশনের ভিতরে কি থাকে,
একটা লোকেশন থাকে, একটা ফাইলের লোকেশন থাকে যেখানে কন্ট্যাক্ট ফর্মটা ডায়নামিক করা হয়। ডায়নামিক কোডগুলো যে ফাইলে থাকে ওই ফাইলের লোকেশনটা ওইখানে দেওয়া থাকে। তো যেহেতু আমাদের কোনো ডায়নামিক কোনো ফাইল নেই, আমরা ওইভাবে রেখে দিতে পারি। তারপর আরেকটা আছে কি মেথড। মেথড গেট হতে পারে, পোস্ট হতে পারে বা ডায়ালগ। আমরা গেট ওইটা হচ্ছে ডায়নামিকের বিষয়, আমরা মেথডটাও কি রাখবো, একদম ফাঁকা রেখে দিব। যখন ডায়নামিক করবে ফর্মটা বা আমরা যখন করব, তখন আমরা মেথড এবং অ্যাকশনের ভিতরে কি দিব না দিব তখন আমরা শিখে নিব। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার ডাবল পেজটা নেওয়াটা আবার একটু ঝামেলা হচ্ছে। ডাবল স্পেস? হ্যাঁ, সেকেন্ড পেজটা যেটা আচ্ছা, ওইটাতে ওগুলা হ্যাঁ হ্যাঁ, আপনি কোনটা ইউজ করতেছেন, সাবলাইম না কি নোটপ্যাড? আমি যে হোয়াইট যেটা নোটপ্যাড প্লাস প্লাস? প্লাস প্লাস জি হ্যাঁ, দেখেন আপনি ধরেন, আমি দেখাচ্ছি আপনার, ধরেন আপনি ওপেন করলেন, আপনি দুইটা ফাইল ওপেন করলেন। নিউ ধরেন ওইটা হচ্ছে একটা, ওইটা একটা, তাই না? হ্যাঁ এখন আপনি ওইটা চাচ্ছেন লেফটে রাখতে, ওইটা চাচ্ছেন রাইটে রাখতে, তখন আপনি যেটা হ্যাঁ রাইটে চাবেন ওইটার উপরে কার্সারটা নেবেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ওইটার উপরে কার্সারটা নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে মুভ টু আদার ভিউ। বুঝতে পারছেন? জি 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 জি। ঠিক আছে? আমি ফুল হ্যাঁ আসবে, আমি ফুল পেজের উপরে রাইট ক্লিক করতেছিলাম, এই জন্য ও হচ্ছিল না। আচ্ছা, না ফুল পেজের সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস করবেন যেটা, আমরা যখন ক্লাস নিব তখন শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবো, যখন প্র্যাকটিসের টাইম দিব তখন প্র্যাকটিস করবে সবাই। কথা বলছেন কেউ? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলতেছিলাম ওই কোডিং এর ব্যাপারটা মানে লেখাটা একটু জোর করে একটু বুঝতে সুবিধা হচ্ছে আসলে বললে। ও আচ্ছা, ওইটা হ্যাঁ স্যার, একটু জোর করলেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ওকে। আচ্ছা, তো ফর্মের জন্য আমরা কি নিলাম? ফর্ম ট্যাগটা নিলাম, অ্যাকশন দিলাম, মেথড দিলাম। মেথডের ভিতরে অথবা অ্যাকশনের ভিতরে কি ভ্যালু থাকবে ওইটা ডায়নামিকের বিষয়, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা যখন ডায়নামিক করা শিখবো তখন আমরা ওগুলোতে যাব। তো আমরা একটা একদম বেসিক একটা ফর্ম ক্রিয়েট করি। ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, তারপর ইমেল দেওয়ার অপশন থাকবে, দেন সাবমিট বাটন। আর একদম বেসিক একটা ফর্ম রেডি করি। তো ফর্ম আমরা ইনপুট নিয়ে আসার জন্য, ফর্ম কি দেওয়ার জন্য, আমাদের কন্টেন্ট বা ডাটা দেওয়ার জন্য যে বক্স যেটা থাকে, বক্সটা নিয়ে আসার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় ওইটা হচ্ছে কি ইনপুট ট্যাগ। ইনপুট, আর ইনপুট ট্যাগটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। বুঝতে পারছেন? ইনপুট ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো ইনপুটের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট পাস করব। কি অ্যাট্রিবিউট পাস করব? যে আমাদের যে বক্স যেটা থাকবে ডাটা দেওয়ার জন্য, ওই বক্সটা কোন টাইপের বক্স, ওইখানে কি আমরা টেক্সট দিতে পারবো, টেক্সট দিব না ইমেল দিব না পাসওয়ার্ড দিব না নাম্বার দিব, ওইটা ডিফাইন করে দিতে হবে। কিভাবে ডিফাইন করব? আমরা একটা অ্যাট্রিবিউট দিব টাইপ। টাইপের ভিতরে আমরা টাইপটা ডিফাইন করে দিব। যদি আমরা টেক্সট দিতে চাই, তো ফার্স্ট নেম তো টেক্সটই থাকবে, তাই না? ওইখানে তো আর পাসওয়ার্ড থাকবে না, ওইখানে টেক্সট থাকবে। তো আমরা টেক্সটটা দিয়ে দিলাম, টেক্সট। এখন যদি আমরা সেভ করি, সেভ করে একটু ব্রাউজারে একটু ওপেন করি, ফাইলটা ওপেন করলাম, দেখতে পাচ্ছি একদম একটা একদম সিম্পল একটা বক্স চলে আসছে, রাইট? ওইটা কোনো স্টাইল দেওয়া নেই, কোনো কিছু নেই, শুধু আমরা লিখতে পারতেছি ওইখানে। ওইখানে আমরা যে কোনো ডাটা লিখতে পারতেছি। আচ্ছা, এখন আসি আমরা আমরা চাই যে বক্সের উপরে কি থাকবে, একটা নেম দেওয়া থাকবে বা কিছু একটা লেখা থাকবে, যে ফার্স্ট নেম বা লাস্ট নেম এরকম কিছু একটা লেখা থাকবে। তো আমরা ওইটার জন্য যেটা করব, লেবেল নামে একটা কি আছে, একটা ট্যাগ আছে, ওইটা হচ্ছে ডাবল ট্যাগ। লেবেল নামে একটা ট্যাগ আছে, ডাবল ট্যাগ। আমি ম্যানুয়ালি কোডিংটা করি। দেখেন ইনপুটটা কিন্তু সিঙ্গেল লেভেল ডাবল ট্যাগ।
লেভেল আবার লেভেল, রাইট। এর ভিতরে কি দিব? এর ভিতরে দিব আমরা ট্যাগ, যে ফার্স্ট নেম। আচ্ছা, লেভেলের ভিতরে কি করা হয়? একটা অ্যাট্রিবিউট পাস করা হয়, যেটা হচ্ছে ফর। ফরটা কেন দেয়া হয়? ফরটা দেয়া হয় যে ওই যে লেভেলটা আমরা ওইটা কোন ট্যাগের বা কোন ইনপুটের জন্য কি ওইটা ইউজ করা হয়েছে, ওই লেভেলটা। তো আমরা ওইখানে কি দিব, যে কোনো ধরনের ফার্স্ট নেম, এফ নেম দিলাম, এফ নেম। এখন আমরা এফ নেম যে দিলাম ওইখানে, ওইটার সাথে কিভাবে কানেক্ট করব, ওই লেভেলটা ইনপুটের সাথে কিভাবে কানেক্ট করব, ওইখানে একটা আইডি দিব। আইডি কি? এফ নেম। এফ নেম। তারপর ইনপুটে আরেকটা কি করা হয়, আরেকটা অ্যাট্রিবিউট পাস করা হয়, যেটা হচ্ছে নেম। নেমের ভিতরে আমরা এফ নেম দিব। ওইটা নেমের ভিতরে আমরা ওইটা ডায়নামিক করতে আমাদের কাজে লাগবে। আইডি, নেম, ওগুলো আমরা যখন ডায়নামিক করব তখন আমাদের কাজে লাগবে। বুঝতে পারছেন? বিশেষ করে আমাদের যে নেম যেটা আছে, এফ নেম, আমরা ওইটা দিয়ে কিন্তু কি করব, ওই ইনপুটের ডাটাটা কালেক্ট করব। ওই বক্সে যে ডাটাটা দেয়া হবে, ওই ডাটাটা আমরা ওই এফ নেম দিয়ে কিন্তু কি করব, কালেক্ট করব। বুঝতে পারছেন? আর আইডিটা হচ্ছে আমরা মেইনলি দেই কিসের জন্য, ওই যে লেভেলের সাথে কানেক্ট করার জন্য, অথবা যদি কোনো কাস্টম কোনো স্টাইল দিতে চাই, তখন ওইটার কারণে আমরা আইডিটা দিই মেইনলি। তো এখন যদি আমরা একটু সেভ করি, ব্রাউজারটা একটু দেখি, রিলোড দিলাম, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম চলে আসছে। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, তারপর সৌরভ ভাই, আপনারা এত লেটে জয়েন হচ্ছেন। আপনাদের কিন্তু অ্যাবসেন্ট দেওয়া হয়েছে, আপনাদের প্রেজেন্ট অনেক আগে নেওয়া হয়েছে, আপনাদের অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা যেটা করলাম, লেভেল দিলাম, লেভেলের ভিতরে ফার্স্ট নেম এবং ইনপুটের ভিতরে আমরা টাইপ ডিক্লেয়ার করলাম, আইডি ডিক্লেয়ার করলাম, তারপর এখানে নেমটা ডিক্লেয়ার করলাম, রাইট। তারপর লেভেলে ফরটা ডিক্লেয়ার করলাম। আমরা যখনই লেভেল নিব তখন একটা ফর দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে এগুলো আমরা কিভাবে মুখস্থ করব, তাই না? যারা একদম বিগিনার তাদের তো একটা হতাশায় কাজ করছে যে আমরা ওগুলো কিভাবে মুখস্থ করবো। ওইটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। একটু একটু প্র্যাকটিস করবেন, যেগুলো দেখানো হয় একটু প্র্যাকটিস করবেন, সোর্স কোড দিকে কোড দেখে প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এখন আমি যে কোডিং করছি, এটাকে আমি কখনো মুখস্থ করছি? অবশ্যই না। আমি কাজ করতে করতে ওগুলা মুখস্থ হয়ে গেছে। তো আপনাদের ব্যাপারেও সেরকম হবে। কাজ করতে করতে একটা সময় পরে দেখবেন সবগুলাই মুখস্থ হয়ে গেছে। কিভাবে কখন কি দিতে হবে একটু বুঝে শুনে কাজ করলে ওগুলো আর মুখস্থ করার প্রয়োজন নাই। আর ওগুলা মুখস্থ করার বিষয়ও না। ওগুলা কিভাবে মুখস্থ করবো, এটা মুখস্থ করার বিষয়? আচ্ছা, তো আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, কিন্তু দেখেন ওইখানে আমরা ফার্স্ট নেমটা দেখতে পাচ্ছি যে একই লাইনের মধ্যে চলে আসছে। কারণ কি? কারণ ওইটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, আবার ফার্স্ট নেম যেটা ওইটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, দুইটাই ইনলাইন এলিমেন্ট, রাইট? আমরা দেখেন দুইটাই ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এখন যদি চাই আমরা ফার্স্ট নেমের পরে, ফার্স্ট নেমটা একটা লাইনে থাকবে, ফার্স্ট নেমটা একটা লাইনে থাকবে, আর ইনপুট যেটা আছে ইনপুটটা আরেকটা লাইনের নিচে থাকবে। ওইটা কিভাবে করা যায়? ওইটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে লেবেলটা একটা প্যারাগ্রাফের ভিতরে নিয়ে নিতে পারি, কিন্তু ওইটা আমরা করব না। আমরা যেটা করব এখানে বিআর ট্যাগ দিব। আমরা জানি লাইনটা ব্রেক করার জন্য একটা ট্যাগ আছে কি, বিআর। আমরা বিআর ট্যাগটা ইউজ করতে পারি। তো আমরা বিআর ট্যাগটা ইউজ করলে কি হবে, লাইনটা ব্রেক হয়ে যাবে। একটা রিলোড দেই, দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট নেমটা উপরে আছে আর ওইটা কি নিচে চলে আসছে। আমরা স্টাইল পরে করতেছি, আমরা জাস্ট একদম বেসিক একটা ফর্ম নিয়ে আসি, আমরা স্টাইল পরে করব। আচ্ছা, তারপর আবার আমরা কি করব, আরেকটা লেভেল নিব, আর একটা ইনপুট নিব আমরা। ইনপুট, আচ্ছা ইনপুট তো আমাদের সিঙ্গেল ট্যাগ, তাই না? আমাদের ক্লোজিং পার্ট পড়ার জন্য ইনপুটের ভিতরে কি কি পাস করব, কি কি অ্যাট্রিবিউট পাস করব। প্রথমে টাইপটা পাস করব, যে টাইপটা হচ্ছে টেক্সট, যেহেতু লাস্ট নেমের ক্ষেত্রে টেক্সট লিখতে হবে, তাই না? তারপর একটা আইডি দিব,
আইডি কি দিব আমরা, দিলাম কি এল নেম, লাস্ট নেম, তারপর নেমটা দিয়ে দিলাম, নেমও দিয়ে দিলাম যে এল নেম, লাস্ট নেম, রাইট। এর উপরে কি দিব, একটা লেভেল দিয়ে দিব। লেভেল 4 এর ভিতরে কি দিব, পরের ভিতরে আমরা ওই যে আইডি যেটা দিছি ওই আইডিটা দিয়ে দিব। আবার এর ভিতরে আমরা লাস্ট নেমটা পাস করব, লাস্ট নেম। আচ্ছা, এখন একটা প্রবলেম হবে, দেখেন আমরা যদি কি করি, একটু সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ওইটা রাইটে চলে আসছে। কারণ কি, কারণ ওইটাও কি, ওগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আমরা ইনপুটের পরে লাইনটা ব্রেক করি না, ওইটার পরেও লাইনটা ব্রেক করি নাই, এর জন্য ওইটা চলে আসছে। তো আমরা যেটা করব, ওই ইনপুটের পরে লাইনটা ব্রেক করে নিব, বিআর ট্যাগের মাধ্যমে ওইটা ব্রেক করে নিব। আবার লাস্ট নেম যেখানে আছে লেভেল, লেভেলের পরেও আমরা লাইনটা ব্রেক করে নিব। এখন যদি কি করি, এটা রিলোড দেই, এখন দেখতে পাবো যে নিচে নিচে চলে আসছে, ওই লাইনে আসছে, ওই লেভেল চলে আসে, তারপর লাইনটা ব্রেক হয়ে নিচে আসছে, আবার ইনপুটটা ব্রেক হয়ে নিচে আসছে, পরের লাইন আবার ওইটা ব্রেক হয়ে নিচে আসছে, ইনপুট বক্স যেটা ওইটা। আচ্ছা আচ্ছা, ওইখানে আরেকটা জিনিস আমরা চাই, এখানে আরেকটু গ্যাপ থাকবে, প্রথম বক্সের নিচে যাতে আরেকটু গ্যাপ থাকে। তো যেটা করবো, আমরা আরেকটা বিআর দিয়ে দিব এখানে, প্রথম ইনপুটের পরে আরেকটা বিআর দিয়ে দিব, তো একটু ব্রেকটা বাড়বে আর কি, একটু ব্রেকটা ডাবল ব্রেক হয়ে গেল। আচ্ছা, আমরা অনেক সময় দেখি, বলেন। যত বিয়ার দেবে তত স্পেস বাড়বে। হ্যাঁ, যত বিয়ার দিব আমরা তত স্পেস পারবে। তো আমরা ওইটা প্যাডিং আমরা যদি ফার্স্ট নেমটাকে যদি একটু বোল্ড করতে চাই, হ্যাঁ হ্যাঁ করতেছি, একটু পরে আমরা স্টাইলিশে যাচ্ছি। আমরা জাস্ট একদম বেসিক একটা টেমপ্লেট নিয়ে আসছি, আমরা কিভাবে জি জি। বোল্ড করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সবগুলো একটু পরেই দেখতেছি। আচ্ছা, আহ, তো আমরা একটা কাজ করি, আমরা অনেক সময় দেখি যে ইনপুটে কি থাকে, একটা প্লেস হোল্ডার দেওয়া থাকে, তাই না? হয়তো লেবেল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা প্লেস হোল্ডার, যে বক্স যেটা থাকবে, বক্সে একটু জল ছাপের মতো কি থাকে, ফার্স্ট নেম লেখা থাকে, লাস্ট নেম লেখা থাকে, অনেক সময় দেখি, তাই না? ওটা কি দেখছেন, বুঝতেছেন আমি কোনটা বলছি? বক্সের ভিতরে যাতে একটু হালকাভাবে কি লেখা থাকে, ফার্স্ট নেমটা লেখা থাকে, এবং ওই বক্সের ভিতরে যাতে হালকাভাবে একটু লাস্ট নেমটা লেখা থাকে। আমি কোনটার কথা বলছি বুঝছেন? হ্যাঁ, প্লেস হোল্ডার, ভাই। তো আমরা প্লেস হোল্ডার যদি নিয়ে আসতে চাই, তখন যেটা করবো যে ইনপুটের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট পাস করব, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ভিতরে যেটা দিব, আমরা ধরেন আমরা দিলাম কি, ফার্স্ট নেম, প্লেস হোল্ডার ভিতরে ফার্স্ট নেমটা দিলাম। এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখতে পাচ্ছি, দেখেন বক্সের ভিতরে কিন্তু কি দেখা যাচ্ছে, ফার্স্ট নেমটা দেখা যাচ্ছে। আবার এখানে যদি চাই আমরা, তখন কি করব, যে লাস্ট নেমের যে ইনপুট যেটা আছে, আমরা এখানে একটা প্লেস হোল্ডার সেট করে নেব, প্লেস হোল্ডার যে লাস্ট নেম। যদি একটু সেভ করি, ব্রাউজারে যাই, একটু দেখি, দেখেন চলে আসছে, আমরা বক্সের ভিতরে লাস্ট নেমটা দেখতে পাচ্ছি, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এখন আমরা একটা বাটন নিয়ে আসবো, সাবমিট করার জন্য একটা বাটন নিয়ে আসবো। আচ্ছা, আমরা ওইখানে একটা জিনিস দেখেন, আমরা লাইনটা যত বড় হচ্ছে, নিচে একটা স্ক্রল বার আসতেছে, তাই না? আমরা যত বেশি কোডিং করতেছি, নিচে একটা স্ক্রল বার আসতেছে। তো ওইটা কিভাবে সরাবো? ওইটা যদি নোটপ্যাড হয়, তাইলে আমরা ভিউ থেকে ওয়ার্ড র্যাপে ক্লিক করব, এখানে ক্লিক করব। আর যেহেতু এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি, আমরা যদি কন্ট্রোল জেড ক্লিক করি, স্ক্রল বারটা চলে যাবে, তারপর আমরা সবগুলা একটা ভিউতে সবগুলা দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা কি চাই, একটা বাটন নিয়ে আসবো। তো বাটন নিয়ে আসার জন্য আমরা ওইখানে লাইনটা ব্রেক করে নিই, প্রথমে বিআর দিয়ে লাইনটা ব্রেক করে নিলাম। এরপরে নিচে আমরা এখানে একটা ইনপুট দিব, ইনপুটের টাইপ কি দিব, বাটন। টাইপ না, টাইপ সাবমিট, বাটন না, টাইপ সাবমিট দিব, সাবমিট।
টাইপ সাবমিট, ভ্যালু কি দিব, যে সেন্ড, ভ্যালু সেন্ড দিলাম। দেখেন সাবমিট দিলে কি হবে, উপরে ওগুলো সাবমিট হবে, আর ভ্যালুর ভিতরে যেটা হবে ওইখানে ওই বাটনে কি লেখা থাকবে, সেন্ড লেখা থাকবে না সাবমিট লেখা থাকবে, ওইটাই আমরা ভ্যালুর ভিতরে কি করতে পারি, ডিফাইন করতে পারি। এখন যদি সেভ করি আমরা, এটা রিলোড দিলাম, দেখেন সেন্ড বাটনটা চলে আসছে। বুঝতে পারতেছেন? আমরা লাইনটা আবার ব্রেক করি, এখানে আরেকটা ব্রেক দেই, দুইটা ব্রেক দিলাম, তো দেখছি গ্যাপ আসে আর কি। আমরা সাবমিট বাটনটা পেয়ে গেছি। আচ্ছা, এখন যদি এতটুকু জিনিস বুঝেন আপনারা, এখন আমাকে কেউ একজন বলেন তো, আমি আরো কিছু কি করব, ইনপুট অ্যাড করব, যে পাসওয়ার্ড দেওয়ার জন্য অথবা ইমেল দেওয়ার জন্য একটা অপশন নিয়ে আসবো আমি, তখন কি করব বলেন, কেউ একজন বলেন আমাকে। সাবমিট বাটনের উপরে ওইখানে আরেকটা বক্স থাকবে, যে ওইটা হচ্ছে কি ইমেল দেওয়ার একটা অপশন আসবে। আচ্ছা আবির হাসান, আপনি বলেন তো। আমার আইডিয়া নেই। আমরা একটা বক্স নিয়ে আসবো এবং বক্সে পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন থাকবে, আইডিয়া নাই? বুঝে নাই? ইমেল, ইমেল হবে, ইমেল, ইমেল, ইমেল দেওয়ার জন্য। একদম সিম্পলি আমরা যে কাজটা করব, উপরে যে বক্সটা নিছি সেম ভাবে তো একটা বক্স নিব, তাই না? জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ থাকবে। তো আমরা জাস্ট ওইটাকে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে জাস্ট ওইখানে আমরা চেঞ্জ করে দিলাম, যে ওইখানে হবে কি ইমেল, তারপর ফর হবে কি ইমেল, টাইপ হবে ইমেল, টাইপ হবে কি ইমেল, আচ্ছা, আমি প্রশ্ন করতে ভুল করছিলাম। আচ্ছা তারপর আইডি হবে কি ইমেল, তারপর নেমটাও হবে ইমেল, তারপর এখানে প্লেস হোল্ডারটা কি হবে ইমেল, অথবা টাইপ ইওর ইমেল, প্লেস হোল্ডার দিলাম, সেভ করলাম। তো ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই, দেখেন একদম সিম্পলি ইমেল বক্সটা চলে আসছে। আমরা এখানে একটু পাঁচ নেমের জায়গায় যে কোনো একটা জিনিস দিলাম, যে সাদিক রহমান, ইমেইল আমরা একটু ভুল দিলাম, সাবমিট করি, সেন্ড করি, দেখেন এরর দেখাচ্ছে যে ওইটা ইমেল দিতে হবে। এরর কেন দেখাইছে? কারণ আমরা যে ওইখানে যে টাইপ ইমেল দিছি, টাইপ যখন ইমেল দিব, আমরা ইমেল দেওয়ার সাথে সাথে কিন্তু কি করতে হবে, যে যে কেউ ওইটা সাবমিট করতে গেলে ইমেল ভ্যালিড একটা ইমেল দিতে হবে, যে @ অ্যাড করে দেন @gmail.com, ওইটা যখন দিব তখন কিন্তু সাকসেসফুলি এটা সাবমিট হবে। বুঝতে পারছেন? এখন কোন জায়গায় সাবমিট হচ্ছে, আমাদের কন্টেন্ট গুলো কোথায় গেছে, ওইটা আমরা এখনো ডিফাইন করি না, ওইটা ডায়নামিকের বিষয়। আমরা জাস্ট কন্টেন্ট গুলাকে বা বক্স গুলাকে সাজাইতেছি আর কি। তারপর আমরা চাই এখানে একটা পাসওয়ার্ডের বক্স নিয়ে আসবো। তো যেটা করবো, আমরা জাস্ট ওইটাকে ডুপ্লিকেট করে নিব, ওইটা। আচ্ছা আমরা ওইটা সিলেক্ট করলাম, ওইটা সিলেক্ট করলাম, ওইটা সিলেক্ট করলাম, ওইটাও সিলেক্ট করলাম, ওইটাও সিলেক্ট করলাম, জাস্ট সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, ওইখানে পাসওয়ার্ড লিখে দিচ্ছি, পাসওয়ার্ড, এটা হবে কি আপার কিছু পাসওয়ার্ড। এখন যদি সেভ করি, আমরা একটু ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই, দেখেন ওইখানে আমরা যেগুলো টাইপ করবো ওইটা পাসওয়ার্ড টাইপ হয়ে গেছে। আবার যখন ওইখানে ক্লিক করবো আমরা, দেখেন কত চমৎকার ভাবে কাজ করতেছে। ইন্টারেস্টিং না বিষয়গুলা? ওইটা কিন্তু HTML5 এর নতুন ফিচার, ব্রাউজারের ফিচার ওইটা ছিল না আগে, এখন আসছে। আমরা যেগুলোই টাইপ করবো ওগুলো পাসওয়ার্ড আকারে আসছে। কারণ কি কারণ বলেন তো? কারণ ওই যে আমরা টাইপ পাসওয়ার্ড দিছি, কিন্তু টাইপ যদি আমরা টেক্সট দিতাম ওইখানে, তাহলে কি ওইটা পাসওয়ার্ড থাকতো? দেখেন ওইটা পাসওয়ার্ড আর নাই, ওইটা টেক্সট হিসাবে চলে আসছে। তো আমরা ওইখানে টাইপ পাসওয়ার্ড,
তো এটা লেভেলের মধ্যে যে ইমেল লেখা আছে লেভেলের মধ্যে একটু পাসওয়ার্ডটা লিখে দেন। ও আচ্ছা, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। সেভ করলাম, রিলোড দেই। এখানে একটা দেখাচ্ছে। এখন আমরা আরেকটা ইনপুট চাই, যে কালার, ফেভারিট কালার। আমরা জাস্ট ইনপুট গুলো নিয়ে কাজ করতেছি আর কি, আর কিছু না। আমরা একটা কালার দিলাম এখানে, কালার, ওইটাও কালার দিব, ওইটাও কালার দিব, সবগুলো কালার দিয়ে দিলাম। আমি কন্ট্রোল চেপে ধরে কাজ করতেছি। এটা একটু আপার সেভ করি, রিলোড দেই। দেখেন কালারের বক্স চলে আসে। আমরা এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারি। তারপর এখানে কোডটাও দিতে পারি, আরজিবি কোডটাও আমরা দিতে পারি, হেক্সা কোডও দিতে পারি, তারপর এইচএসএল ও দিতে পারি। এবং এইচএসএল, হেক্সা কোড, তারপর এখানে আরজিবি, ওগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তীতে অন্য একদিন। আমরা এখানে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। তারপরে যদি আমরা চাই যে একটা ফাইল আপলোড করার জন্য একটা অপশন দিব তাকে, আর যে attach your pic, আমরা এখানে কি দিব, ফাইল, ওইটাও দিব ফাইল, আইডি, তারপর কালার, আমরা কালারটা ফাইল বানিয়ে দিই। যেহেতু ফাইল আপলোড করতে হবে, পিক আপলোড করতে হলে তো ফাইল আপলোড করতে হবে, তাই না? কি ফাইল টাইপ, টাইপ না, ওইটা হবে কি attach this, আর প্লিজ বলা প্রয়োজন না, তো attach your pic সেট করি আমরা, রিলোড দেই। দেখতে পাচ্ছি। আচ্ছা, ফাইলের ক্ষেত্রে তো আমাদের প্লেসহোল্ডার প্রয়োজন আছে, যেহেতু ইনপুটে আমাদের প্লেসহোল্ডার প্রয়োজন নাই। আমরা কালারের ক্ষেত্রেও প্লেসহোল্ডার প্রয়োজন নাই। যদি রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া যাবে, যে কোনো ফাইল আমরা অ্যাটাচ করে দিতে পারি। আমরা ধরুন ফাইলটা কি হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, তারপর সাবমিট। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে যখন ধরেন আমরা এখানে একটা ভুল করলাম, আমরা ফর্মটা ফিল আপ করার পরে আমরা দেখলাম যে ওইটা ভুল ফিল আপ করছি, তো যদি ওইখানে একটা বাটন দিয়ে দিই, যে রিসেট বাটন, যে রিসেট বাটনে যদি কেউ ক্লিক করে, তাইলে উপরে যেগুলো ফিল আপ করছে সবগুলো কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। তাইলে তো ভালো, তাই না? আমরা ম্যানুয়ালি করা চাইতে ওইরকম কাটার যদি রিসেট বাটন থাকে, তাইলে তো ওইটা ইউজারের জন্য সুবিধা, তাই না? তো ওইটা আমরা কিভাবে দিব? ওইটার জন্য আমরা যেটা করবো, যে বাটনটাকে আমরা একটু ডুপ্লিকেট করবো, টাইপ দিব কি রিসেট, তারপর ওইটা কি দিলাম, রিসেট ভ্যালু, রিসেট দিয়ে দিই, ক্লোজ করে রিসেট। আমরা একটু রিলোড দিই। ধরেন আমরা কিছু লিখলাম, যে কোনো কিছু লিখলাম, ইমেল কিছু লিখলাম, রিসেটে ক্লিক করলে দেখবেন সবগুলো রিসেট হয়ে যাচ্ছে। যে কোনো কালার আমরা সিলেক্ট করলাম, আমরা ওইটা কালার সিলেক্ট করলাম, একটা ফাইল সিলেক্ট করলাম এখান থেকে, ধরেন আমি ফাইলটা সিলেক্ট করলাম। যখন সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে, যখন রিসেটে ক্লিক করবো দেখতে পাচ্ছি সবগুলোই রিসেট হয়ে গেছে। আচ্ছা, এখন এখন একটা জিনিস দেখেন, যে কত ধরনের টাইপ হতে পারে, অ্যাকচুয়ালি কত ধরনের ফর্মের টাইপ আছে। যদি একটু গুগলে সার্চ দেন, যে ফর্ম টাইপ HTML, আমরা যদি প্রথম লিঙ্কে ডাব্লিউ ক্লিক করে লিঙ্কে যাই, দেখেন কত ধরনের টাইপ আছে, বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, অনেক ধরনের টাইপ আছে। ওই টাইপগুলো নিয়ে আপনারা
সবগুলা দেখাতে গেলে তো অনেক টাইমের প্রয়োজন, তাই না? আমরা ওগুলা একটু কি করি, আবার আমরা কয়েকটা দেখে নিলাম, এখন জাস্ট আপনারাই ওইগুলা নিয়ে প্র্যাকটিস করবেন, ওইটা সমস্যা হবে না। তো আমরা পাসওয়ার্ড কিছু বেসিক যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো দেখে নিলাম, আর সবগুলা নিয়ে প্র্যাকটিস করাটাই হচ্ছে আপনাদের কাজ। তো আমরা চেক বক্সটা একটু দেখে নিই, অথবা রেডিও বাটন যেটা আছে, দেখি রেডিও রেডিও বাটনটা একটু দেখে নিই। রেডিও বাটনটা কেন ইউজ করা, আমরা ওই যে অনেক সময় জেন্ডারের ক্ষেত্রে রেডিও বাটনটা ইউজ করা হয়। তো আমরা রেডিও বাটনের ক্ষেত্রে প্রথমে ইনপুট নিয়ে নিব। ইনপুট টাইপ থাকবে কি রেডিও, ওইখানে আইডি থাকবে জেন্ডার, অথবা আইডি থাকবে কি মেল, নেম কি জেন্ডার। আমরা যদি একটু সেভ করি আমরা কি দেখতে পারবো যে একটা রেডিও বাটন চলে আসছে। দেখতে পাচ্ছি একটা রেডিও বাটন চলে আসছে। আমরা একটু ওইখানে লাইনটা একটু ব্রেক করে নেই, বিআর বিআর, হ্যাঁ লাইনটা ব্রেক হয়ে গেছে, একটা রেডিও বাটন চলে আসছে। আমরা দুইটা থাকবে। তো এখানে লেভেলটা আমরা ইনপুটের পরে দিব, ইনপুটের পরে আমরা লেভেলটা দিব। আমরা এখানে একটা ব্রেক দিই, এরপরে আমরা এখানে লেভেলটা দিয়ে দিই। ফর আমরা ওই আইডিটা দিয়ে দিব, এখানে লেভেলের ভিতরে কি দিব, আমরা মেল দিলাম, মেল। তো ওইখানে আবার লাইনটা বিআর দিয়ে দুইটা লাইনটা ব্রেক করে নিলাম। চমৎকার। সেভ করে একটু ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখতে পাচ্ছি মেলটা চলে আসে। আচ্ছা, আমরা রেডিও বাটনের পরে আমরা কি দিব না, লাইনটা ব্রেক করবো না। ধরেন ইনপুটের পরে আমরা লাইনটা ব্রেকের প্রয়োজন নাই, ব্রেক হবে লেভেলের পরে। দেখেন মেল চলে আসছে। তো আমরা আরেকটা নেই, ওইটা জাস্ট ডুপ্লিকেট করি আমরা। ওইটা থাকবে কি ফিমেল, আইডি থাকবে কি ফিমেল, নেম জেন্ডার থাকবে, তারপর টাইপ ও রেডিও থাকবে, সবগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, তারপর ওইটা একটু চেঞ্জ করে পরটা ফিমেল, রাইট, ওইটাকে। এখন যদি সেভ দিয়ে আমরা একটু ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন মেইলও চলে আসছে, ফিমেলও চলে আসছে। আচ্ছা, এখন একটু কথা বলেন। আচ্ছা, একটা লাইনটা একটু ব্রেক করো, ওইটা একটু একটা ব্যাক কমিয়ে নিলাম, যাতে উপরে নিচে থাকে। রাইট, এখন চমৎকারভাবে দেখা যাচ্ছে। এখন একটা প্রশ্ন আসে এখানে, যে আমরা নেম জেন্ডার দিলাম দুইটা থেকে। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করি, ধরেন প্রথমটাতে জেন্ডার দিলাম, ওইটাতে একটু জেন্ডার 1 দিলাম। এখন দেখেন যে প্রবলেমটা হয়, আমরা কিন্তু দুইটাই সিলেক্ট করতে পারতেছি, রাইট? দেখেন ক্লিক করার পর ওইটা যাচ্ছে না। তো আমরা যখনই রেডিওর ক্ষেত্রে সেম সেম রাখবো, নেম সেম রাখবো, তখনই কি হবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, আমরা দুইটা পারবো না সিলেক্ট করতে। দেখেন ওইটা ক্লিক করলে ওইটা ওই উপরেরটা কি হয়ে গেছে, আনচেক হয়ে গেছে। আমরা ওইটা ক্লিক করলে উপরেরটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। বুঝতে পারছেন? এর জন্য আমরা কি করি, আমরা নেমটা সেম রাখবো রেডিওর ক্ষেত্রে। আমরা আরেকটা কাজ করি, আরেকটা নেই এখানে আদার্স, প্রয়োজন নেই, আমরা মেল ফিমেল দিলাম। একটু সেভ করলাম, একটু ব্রাউজারে যাই, রিলোড দিই। আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, মেল অথবা ফিমেল। বুঝতে পারছেন? অথবা আমরা যদি চাই, এখানে কি লেখা থাকবে, যে জেন্ডার একটা লেভেল নিব উপরে, আর ফর পরে আমরা কিছু দিলাম না, আমরা জাস্ট এখানে জেন্ডার দিয়ে দিলাম, জেন্ডার। তারপরে এখানে লাইনটা ব্রেক হবে। সেভ করলাম, ব্রাউজারে একটু রিলোড দিলাম, দেখেন এখন দেখা যাচ্ছে জেন্ডার আমরা সিলেক্ট করতে পারছি, মেল ফিমেল।
আচ্ছা, এখন সবগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন তো? আমি ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো দেখিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। সবগুলো একটু কি করবেন, সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আপনারা যাতে বুঝতে পারেন বিষয়গুলো। কিভাবে টাইপ ইউজ করে বা রেডিওর যেটা ছিল ওইটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। রিসেট, তারপর সার্চ ফর্মও নিতে পারবেন, যে কোনো কিছু নিতে পারবেন সবগুলো। যেমন টেলিফোন, টেল নিলে কি হবে, ওইখানে নাম্বার দিতে পারবেন। তারপর ইউআরএল, ইউআরএল টাইপ নিলে ওইখানে ইউআরএল ব্যতীত অন্য কিছু দিতে পারবেন না। তারপর টাইম আছে, আমরা টাইমটাও সিলেক্ট করতে দিতে পারি। তারপর রেঞ্জ আছে, রেঞ্জটা কি আমরা অনেক সময় দেখি ওই যে প্রাইসিং এর ক্ষেত্রে, প্রাইসিং টেবিল ই কমার্স সাইটের ক্ষেত্রে দেখি আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিই, আমাদের প্রাইসটা কত, কোন রেঞ্জে থাকবে। ওই যে রেঞ্জ যেটা ওইটাই হচ্ছে কি মেইনলি টাইপ রেঞ্জের কাজ। আমরা একটা কাজ করি, রেঞ্জটাও একটু দেখে নিই। আমরা এটা একটু দেখি যে টাইপ রেঞ্জ, কালার, আইডি, সেভ করে ব্রাউজারে যায় একটু reload দেব। দেখেন রেঞ্জটা চলে আসছে, ওইটা হচ্ছে মেইনলি রেঞ্জ। বুঝতে পারছেন? ওগুলা নিয়ে প্র্যাকটিস করবেন। তো এখন আসি আমরা ওইটাকে কিভাবে স্টাইল করতে পারি। ওগুলাকে আমরা কিভাবে স্টাইল করতে পারি এগুলো আসে। আমরা যদি চাই যে লেভেলটা ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, ওগুলাকে একটু স্টাইল করব। কিভাবে স্টাইল করব? আমরা স্টাইল ডট সিএসএস ফাইল জানি, এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয় ওইটা আমরা জানি। তো আমরা স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে কি করব, আমরা স্টাইলিশটা করব বা স্টাইলিং যেটা আছে ওইটা করব। প্রথমে চাই আমরা ওই ফার্স্ট নেম, লেভেল যেগুলো আছে ওগুলোকে একটু চেঞ্জ করো। লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কালার, অ্যাটাচ ইমেজ, তারপর রেঞ্জ, ওই লেভেলগুলোকে একটু চেঞ্জ করে নিব কালার। তো কি কি কিভাবে সিলেক্ট করবো আমার লেভেলগুলোকে বলেন তো কেউ? আমরা লেভেলগুলোকে কিভাবে সিলেক্ট করব? লেভেলের মাধ্যমে। লেভেল, তারপর কার্লি ব্রেসেস এর ভিতরে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, কালার দিলাম রেড। আমরা যদি একটু সেভ করি, একটু ব্রাউজারে যাই, রিলোড দেই। আচ্ছা আচ্ছা, রিলোড দিলাম। দেখেন কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। আমরা যদি কি করতে চাই, ওইটা বোল্ড করতে চাই, তো আমরা ওইটা বোল্ডের জন্য এখন যদি আমরা সিএসএস শিখতেছি, আর তখন আমরা এইচটিএমএল এর ট্যাগ দেখছিলাম, এখন আমরা সিএসএস টা দেখতেছি। তো আমরা কালার নামে একটা প্রপার্টি শিখলাম। তারপর আমরা কি চাই, ওইখানে একটা কি থাকবে, ফন্ট যেগুলো আছে ওগুলো একটু বোল্ড থাকবে। আচ্ছা, আমার একটা কল আছে, এটা একটু রিসিভ করবে। তো আমরা যেটা দেখতেছিলাম, আচ্ছা আমার কথা শোনা যায় এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা গ্রেট। হ্যাঁ, তো আমরা ওই লেভেল যেগুলো আছে ওগুলো কালারটা চেঞ্জ করলাম। এখন আমরা চাই ওইটাকে বোল্ড করতে। আমরা জানি বোল্ড করতে গেলে আমরা এইচটিএমএল ট্যাগ দিয়েও কি করতে পারি, বোল্ড করতে পারি, আবার সিএসএস দিয়েও বোল্ড করতে পারি। এইচটিএমএল দিয়ে কিভাবে বোল্ড করব বলেন তো ওইটাকে? কোন ট্যাগ? হ্যাঁ, বি ট্যাগ অথবা স্ট্রং ট্যাগটা ইউজ করলে কি হবে, ওইটা বোল্ড হয়ে যাবে, রাইট? ওকে। তো আমরা সিএসএস দিয়ে কিভাবে এটা বোল্ড করব? আমরা সিএসএস দিয়ে বোল্ড করতে গেলে আমরা এখানে জাস্ট একটা প্রপার্টি দিব এবং ওইটার একটা ভ্যালু দিব। কি প্রপার্টি দিব? ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট আমরা কি দিব, ধরেন ওইখানে যদি আমরা বোল্ড চাই, বোল্ড দিতে গেলে আমরা ফন্ট ওয়েট বোল্ড লিখে দিতে পারি, অথবা 700, 700 হচ্ছে বোল্ড। তারপর 400 হচ্ছে কি রেগুলার, সেমি বোল্ড কি 600 হচ্ছে কি সেমি বোল্ড, আর রেগুলার হচ্ছে 400,
লাইট হচ্ছে 300, বুঝতে পারছেন? ওগুলো একটু ওগুলো কাজ করতে করতে চলে আসে, মানে যদি বোল্ড চাই তো বোল্ড লিখে দিতে পারি এইভাবে, অথবা আমরা যদি 700 দেই তো এটা বোল্ড হয়ে যাবে। যদি সেভ করি একটু, ওইটাও সেভ করলাম, দুইটাই সেভ করলাম। তো একটু ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিব, রিলোড, দেখেন কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। যদি ফন্টের সাইজ একটু ইনক্রিজ করতে চাই, তো ফন্টের সাইজের জন্য আমরা একটা প্রপার্টি জানি, সিএসএস এর প্রপার্টি হচ্ছে কি ফন্ট, তারপর হাইফেন সাইজ, ফন্ট সাইজ, তারপর কোলন দিব। ওই বেসিক জিনিসগুলো কিন্তু আমি আস্তে আস্তে আলোচনা করবো না, ওই যে কোলন দেওয়ার পাশে বা তারপর সেমিকোলন, কখন কোলন দিবেন কখন সেমিকোলন দিবেন ওগুলো আলোচনা হয়ে গেছে অলরেডি। তো আমি ওইগুলা নিয়ে বেশি কিছু আলোচনা করবো না। আর পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে কাজ করবো তখন তো ওইটা নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই আসে না, এখন যা আলোচনা করার করে নিচ্ছি। পরবর্তীতে আমরা জাস্ট ওইখানে কন্টেন্ট গুলো দেখাবো, স্টাইল করবো, কন্টেন্ট দেখাবো, স্টাইল করবো, বুঝতে পারছেন? তো ফন্ট সাইজ আমরা একটু ইনক্রিজ করে দিই, ধরেন 20 দিলাম, পিক্সেল, সেভ করলাম, একটু ব্রাউজারে যাই, রিলোড দিলাম, দেখেন ফন্টের সাইজটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। আচ্ছা এখন আসি আমরা, আচ্ছা এখন আমাকে বলেন, এখন যদি আমি চাই যে ফার্স্ট নেম ওইটা রেড থাকবে কালার, আর ওইটা কি থাকবে, গ্রিন কালার থাকবে, অথবা ব্লু অথবা ইয়েলো যে কোনো একটা কালার থাকবে, লাস্ট নেম যেটা আছে ওইটা অন্য একটা কালার থাকবে, তো ওইটা কিভাবে করা যায় আমাকে বলেন কেউ একজন। স্যার আইডি ইউজ করবো, ওই যে সিএসএস স্যার আইডিটা ইউজ করলে ডিফারেন্ট শুধু ওই লাস্ট নেমটাই পাবে, বা ইমেইলে দিলে ইমেলটাই পাবে। আমরা জাস্ট Right. এটার মধ্যে যে আমরা, আইডি গুলো ইউজ করছি আইডিটার স্টাইল গুলো। হ্যাঁ, আপনার লেবেলে কি করব, আমরা যদি লাস্ট নেমে চাই তো লেবেলে এখানে তো কোনো আইডি ইউজ করা নাই, তো আমরা এখানে ক্লাস ইউজ করতে পারি অথবা আইডি ইউজ করতে পারি। তো আমরা অলওয়েজ ক্লাসটা ইউজ করব, আর আইডি ইউজ করব আমরা, আইডি কখন ইউজ করব, আইডি এবং ক্লাসের একটু ডিফারেন্ট গত ক্লাসে আলোচনা করছিলাম, দুইটার মধ্যে পার্থক্য কি, আর তারপর কখন আইডি নিব কখন ক্লাস নিব ওইটা নিয়ে আরো বিস্তারিত আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে ক্লাস নিচ্ছি, লাস্ট নেমে একটা ক্লাস নিব, ক্লাসে আমরা ধরেন আমরা এল নেম দিলাম, ক্লাসের ভ্যালু দিলাম কি এল নেম, তো আমরা ওইখানে যদি ক্লাসটাকে সিলেক্ট করি যে এল নেম, আচ্ছা কেউ কথা বলবেন না, এল নেম, আবির হাসান কথা বলেন আমার সাথে, এল নেমে দিলাম কালার, কালার ধরেন ব্লু দিলাম, ব্লু। আমি একটু সেভ করি, ওইটাও সেভ করলাম, ওইটাও যেহেতু এখানে ক্লাস নেওয়া হয়েছে অবশ্যই এটা সেভ করা লাগবে, তো ওইটাও সেভ করলাম, এটা রিলোড দিলাম। আরে কি হইলো, কালারটা চেঞ্জ হয় নাই, আবির হাসান বলেন কেন চেঞ্জ হয় নাই? আমি তো এখানে যে ক্লাসটা নিলাম ওই ক্লাসটা তো এখানে একটা কালার দিলাম। আরে বললাম তো, কথা বলছো না, আবির হাসানকে বলছি। কারণ ওখানে কি করা হয় নাই, আমরা যখন ট্যাগ ইউজ করছি, ট্যাগ যখন ইউজ, কোনো ডট প্রয়োজন নাই, হ্যাশট্যাগের প্রয়োজন নাই। তো আমরা যখন ক্লাস নিব, ক্লাস নেয়ার শুরুতে কি করব, আমরা একটা ডট দিব, বুঝতে পারছেন? আবির হাসান প্রশ্নের কিন্তু আনসার দিতে পারেন না আপনি, এবং ওইটার সলিউশনও দেন নাই। এল নেই, আমরা একটা ডট দিলাম, দেন কালার। তো এখন যদি সেভ করি, ব্রাউজারে একটা রিলোড দিলাম, এখন দেখেন, আরে কালার তো চেঞ্জ হয়ে না, কারণ ওইটাও সেভ করা হয়েছে, ওইটাও তো সেভ করা হয়েছে, ওইটাই তো সেভ করা, এল নেম, এটা দেখি তো কালার, প্লাস এল নেম। আচ্ছা ওইখানে, ওইখানে দেখেন একটু আগে ওইটা ভুল ছিল, ওইখানে ক্লাসটা ভুল ছিল, আমরা এক্স্যাক্টলি ওইখানে যে ক্লাসটা দিব ওই ক্লাসটাই কিন্তু দিতে হবে, ওইখানে যেভাবে লিখবো ওইখানে সেম ভাবে লিখবো, ওইটা হচ্ছে এল নেম। ওইখানে ওইখানে একটা এয়ার পড়ে গেছিল বেশি। তো এখন যদি সেভ করি, দুইটাই সেভ করলাম, এখন দেখুন এটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তো আপনাদের যেটা প্রবলেম হতে পারে, অনেক সময় দেখবেন সিএসএস ঠিকই লিখতেছেন, সবগুলা ঠিকঠাক লিখতেছেন কিন্তু কাজ করতেছে না, তখন ওই ক্লাসগুলোর নেমটা মিলিয়ে নেবেন একটু, ওইখানে যে ক্লাস নিচ্ছেন ওই ক্লাসটাকে এখানে ধরা হয়েছে কিনা, বা কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা,
ওগুলা নিয়ে একটু দেখে নেবেন, দেখবেন কাজটা হয়ে গেছে। অথবা যদি প্রবলেম দেখা বলে দেখবেন সেমিকোলন ঠিকঠাক দিচ্ছেন কিনা, কোথাও কোনো মিসিং আছে কিনা। সিএসএসটা কিন্তু মানে আমরা এসটিএমএল ওঠার সময় ভুল করলে কি হয়, দেখি এটা দেখায়, আউটপুটটা দেখায়, কিন্তু সিএসএস এরকম না, সিএসএস ভুল করলে আউটপুট আসবে না। আচ্ছা, এখন যদি আমরা চাই কি করতে, ওই ইনপুটটা চেঞ্জ করতে, তো ইনপুট চেঞ্জ করতে গেলে আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা জাস্ট ওই ইনপুট যে ট্যাগ আছে ওই ট্যাগটাকে সিলেক্ট করব। ইনপুট ট্যাগের ধরেন আমরা ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি কি দিব, ধরেন একটা দিলাম আর কি, ম্যাজেন্টা দিলাম, ম্যাজেন্টা। এখন যদি সেভ করি, ওইটা একটু রিলোড দিই, দেখেন সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, ম্যাজেন্টা হয়ে গেছে। তো আমরা ওইটা ওইভাবে রাখবো না, আমরা কালারটা একটু চেঞ্জ করি, কালারটা দেখতে ভালো লাগছে না। আচ্ছা, কালার ওইটার ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে আছে ওইভাবে রেখে দিই, আমরা হোয়াইটটা বাড়িয়ে দিই একটু। ধরেন এখানে একটু দেখতে ছোট লাগতেছে, তাই না, আমরা চাই কি করতে, একটু হোয়াইটটা বাড়িয়ে নিব। তো হোয়াইটটা বাড়াতে গেলে আমাদের কি করতে হবে, যে হোয়াইট নামে একটা কি আছে, একটা প্রপার্টি আছে, সিএসএস এর একটা প্রপার্টি আছে হোয়াইট। হোয়াইট প্রপার্টির মাধ্যমে আমরা কি করব, কালারটা হোয়াইটটা চেঞ্জ করব। ধরো আমরা হোয়াইট 100% চাই, আমরা 100% কি, যে স্ক্রিনের যে সাইজ আছে পুরো সাইজে যাতে কি করে, স্ক্রিনের ডান থেকে বা পর্যন্ত পুরোটা যাতে নেই। আচ্ছা, আমরা 100% না দিয়ে আমরা ওইখানে দিলাম 500 পিক্সেল অথবা 600 পিক্সেল। যদি সেভ করি, ওইটাও সেভ করলাম, ওইটাও সেভ করলাম, রিলোড দিই, দেখেন হোয়াইটটা বেড়ে গেছে, কিন্তু সবগুলা হোয়াইট বেড়ে গেছে। আচ্ছা, তামিম হায়দার আসছেন, কথা শোনা যাচ্ছে, আপনি আনমিউট করেন। এইচ এম তামিম হায়দার, আপনার ক্লাস টাইম এখন শুরু হয়েছে? আচ্ছা, আমরা দেখেন আমরা ইনপুট দেওয়ার পরে যেটা হয়েছে যে সবগুলার ওয়াইড বেড়ে গেছে, ইনপুট যেগুলাই আছে সবগুলার ওয়াইড। ধরুন ওইটার হচ্ছে কি ইনপুট ওয়াইড আছে, তো ওইটাও বেড়ে গেছে, সবগুলাই বেড়ে গেছে, ইনপুট যেগুলো আছে সবগুলাই বেড়ে। তো আমরা ওইটা ওয়াইডটা সবগুলা বাড়লে কিন্তু দেখতে ভালো লাগতেছে না। তো আমরা যদি চাই নির্দিষ্ট কিছু ইনপুট চেঞ্জ করব, কিভাবে, ধরো আমরা ফার্স্ট নেইমের, লাস্ট নেইমের, তারপর ইমেইলের ইনপুট, পাসওয়ার্ডের ইনপুট, ওগুলা চেঞ্জ করব, শুধু ওগুলাই চেঞ্জ করব, ওগুলার ওয়াইড চেঞ্জ করব। তো ওগুলা কিভাবে চেঞ্জ করা যায়, তো আমরা প্রথমে ইনপুট নিব, ইনপুট নেওয়ার পরে আমরা কি দিব, থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা দিলাম, ওইটার ভিতরে টাইপ গুলা সিলেক্ট করে দিব, যে টাইপ, ধরেন আমরা চাই টেক্সটের যে টাইপ যেগুলো আছে ওগুলা কি হবে, চেঞ্জ হবে। তো আমরা ওইখানে কি দিলাম, টেক্সট, যেগুলা যে ইনপুটের টাইপ টেক্সট আছে ওই ইনপুটের ওয়াইড বাড়বে, ওয়াইড ধরেন আমরা 600 পিক্সেল দিলাম। সেভ করলাম, একটু ব্রাউজারে যাই, একটু রিলোড দিই, দেখেন সবগুলার কিন্তু বাই ডিফল্ট যেগুলো আছে যেভাবে ওয়াইড ছিল ওই ডিফল্ট ওয়াইডটি পাইছে, কিন্তু যে ইনপুটের টাইপ টেক্সট আছে ওই ইনপুটগুলো কিন্তু বেড়ে গেছে, বুঝতে পারছেন, কারণ আমরা এখানে কি করে দিচ্ছি, ডিফাইন করে দিচ্ছি। এখন যদি চাই আমরা যে ইনপুটের টাইপ কি আছে, ইমেইল আছে অথবা ইমেইল পাসওয়ার্ড, ওই দুইটাই আমরা বাড়াতে চাই, তো আমরা কি করব, এখানে জাস্ট একটা কমা দিব, কমা দেওয়ার পরে আবার ইনপুট নিব, তারপর থার্ড ব্র্যাকেট দিব, এর ভিতরে টাইপটা ডিক্লেয়ার করব, কোন টাইপ, টাইপ ধরে একটা ওইটা কি ইকুয়াল দিব, দেন এখানে টাইপ ধরেন আমরা ইমেইল, আমরা দুইটাই দিলাম, ইমেইলও চাই
আমার টাইপ ইমেইলও চাই, টেক্সটও চাই। ওই দুইটা টাইপের বক্স যেগুলো আছে ওগুলোর ওয়াইড কতটুকু থাকবে? 600 পিক্সেল থাকে। আবার কমা দিয়ে আমরা চাই পাসওয়ার্ডের বক্স যেটা আছে ওইটাও ওয়াইড বেড়ে যাবে। একটা কমা দিলাম, ইনপুট থার্ড ব্র্যাকেট, এর ভিতরে টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, সেভ করলাম। ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখতে পাচ্ছি যে টেক্সট ইমেইল পাসওয়ার্ড ওগুলার ওয়াইড বেড়ে গেছে, আর ওগুলো কিন্তু ঠিকঠাক যেভাবে আছে ওইভাবেই কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা আমরা যদি চাই একটু পেডিং বাড়াতে, তো আমরা ওইখানে পেডিংটা বাড়িয়ে দিতে পারি। আচ্ছা পেডিং এবং মার্জিনের ডিফারেন্স বোঝাচ্ছি আপনাদের ওয়াইড। পেডিং ধরুন আমরা দিলাম উপরে নিচে দিলাম কি 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। আচ্ছা মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করতেছি আমরা। এখন একটু ব্রেকে যাব, ব্রেকের পরে মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করব। তো রিলোড দিলাম, দেখেন পেডিংটা বেড়ে গেছে। দেখেন খুব চমৎকারভাবে আমরা ওগুলা ডিজাইন করতে পারতেছি। আচ্ছা তাইলে একটা কাজ করি আমরা, তো আমরা যেটা দেখতেছিলাম এতক্ষণ, ফর্মটাকে কিভাবে স্টাইলিশ ফর্ম রেডি করতে পারি আমরা, রাইট? একটু কোডিং এ আসি। ওইখানে বিষয়টা বুঝছেন তো কিভাবে আমরা সেপারেট করলাম ইনপুটটা? দেখেন ইনপুটটা আমরা কমা দিয়ে দিয়ে কিন্তু সেপারেট করছি। ওই জিনিসটা একটু বুঝবেন, ওগুলো বোঝার বিষয়, ওগুলো বুঝতে হবে একটু। আমরা কিন্তু সেপারেট কমা দিয়ে দিয়ে সেপারেট করলাম। প্রথমে ওইটা দিলাম, তারপর কমা দিয়ে পরেরটা দিলাম, তারপর কমা দিয়ে পরেরটা দিলাম, লাস্টে কমা দেওয়ার প্রয়োজন। এখন যদি আরেকটা লিখতে চাই আমরা তো কমা দিয়ে লিখবো। আচ্ছা নয়েজ হচ্ছে, একটু একটু মিউট করে নেন সবাই। ওকে রাইট। আচ্ছা এখন চাইলে আমরা আমরা ফর্মটাকে কিন্তু যে কোনো ভাবে স্টাইল করতে পারি। এখন আমরা মোটামুটি আইডির ইউজ, তারপর ক্লাস ইউজ ওগুলো কিন্তু দেখে নিয়েছি, তারপর কিভাবে সিলেক্ট করতে পারি ওগুলো জানি। এখন আমরা যেভাবে চাইবো ওইভাবেই কিন্তু কি করতে পারবো, ফর্মটাকে আমরা রেডি করতে পারবো। আচ্ছা এখন যদি আমরা চাই ওই যে সেন্ড বাটনটাকে একটু স্টাইল করব, তো কিভাবে এটা করা যায়? যে টাইপ সাবমিট, দেখেন আমরা প্রথমে একটা ইনপুট নিব, ইনপুটের তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওইখানে কি দিব, যে টাইপ, যেগুলা টাইপ সাবমিট, পাশাপাশি আমরা একটা কমা দিব, আবার রিসেটটা দুইটাকে একসাথে স্টাইল করব আমরা। কমা দিয়ে আবার ইনপুট দিলাম, অথবা কমা দিয়ে আমরা নিচের লাইনে লিখতে পারি যে ইনপুট টাইপ রিসেট। আমরা কার্লি ব্রেসেস দিয়ে আমরা এখানে কি দিলাম, আমরা একটু স্টাইল করি। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি একটু, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা দিলাম গ্রিন। তারপর কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, আর কালার দিলে ফন্টের কালারটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন জিনিসটা? বুঝবেন, কালার দিলে শুধু ফন্টের কালারটা চেঞ্জ হবে। আমরা কালার দিলাম কি হোয়াইট। এটা সেমিকোলন দিলাম। এখন যদি আমরা একটু সেভ করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা একটু পেডিং দেই, পেডিং দিলাম ধরেন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে
ধরলাম 15 পিক্সেল সেমিকোলন। দেখেন মোটামুটি ভালো একটা সুন্দর একটা বাটন পেয়ে গেছি আমরা। আচ্ছা, তাইলে এখন আর স্টাইলিশ আর বিষয়টা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু মোটামুটি আমরা কিভাবে সিলেক্ট করবো, ওইটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, বর্ডারও চেঞ্জ করতে পারবো, ওগুলা আশা করি বেসিক স্টাইলিং এর বিষয় যেটা আছে ওগুলা বুঝবেন। তারপরে আমরা যখন বর্ডার নিয়ে কাজ করবো, তো বর্ডার কিভাবে রিমুভ করবেন, কিভাবে অ্যাড করবেন, ওগুলা নিয়ে আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন আমরা আসি, আচ্ছা মার্জিন আর পেডিং এর যেটা বলছিলাম, মার্জিন আর পেডিং এর বিষয়টা আমরা কয়জন আছেন, 4 জন না, আমরা যখন বেশি থাকবো সবাই তখন আমার মনে হয় আলোচনা করলে ভালো হবে, অনেকে বুঝবেন না। মার্জিন বা পেডিং এর বিষয়টা আপাতত রেখে দিলাম, আমরা অন্য জিনিস একটু জিনিস দেখি। আমরা ওগুলাকে একটু কমেন্ট আউট করে রাখি। এগুলাকে কমেন্ট করে রাখলাম। কমেন্ট করে রাখলে কি হয়, যে কোডিংটা ব্রাউজারে দেখা যায় না বা কোডিং এর কাজ করে না। আমরা যদি এখন রিলোড দিই দেখতে পাবো কোনো কিছু নাই, দেখেন কোনো কিছু নাই, কারণ আমরা যে কোডিং যেগুলো আছে ওগুলো কমেন্ট আউট করা। তো আমরা HTML কিভাবে কমেন্ট করি জানেন তো সবাই, HTML কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্টের স্টার্টিং পার্ট কোনটা, লেফট অ্যাঙ্গেল, তারপরে এক্সক্লেমেশন সাইন, তারপরে ডবল হাইফেন, এর ভিতরে যা লিখবো সবগুলা কমেন্ট। ওইটা হচ্ছে ক্লোজিং পার্ট, ওইটা হচ্ছে স্টার্টিং পার্ট। দেখেন স্টার্টিং পার্ট কিন্তু আমরা ওইখানে দিছি, শুরুতে দিলাম, আর ক্লোজিং পার্ট শেষে, যার ফলে মধ্যখানে সবগুলা কমেন্ট আউট হয়ে গেছে। আর সিএসএস এর কমেন্টের বিষয়টা দেখেন, সিএসএস এর কমেন্টের স্টার্টিং কিভাবে, স্টার্টিং হতে একটা স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর স্টার, ওটা হচ্ছে স্টার্টিং। আর ক্লোজিং কিভাবে, যে স্টার স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ জানি আমরা দুইটা, একটা আছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড হচ্ছে ওই যে যেটা ডটের পরে যেটা থাকে রাইটে কোয়েশ্চেন মার্ক, আর ফরওয়ার্ড স্ল্যাশ এটা হচ্ছে স্ল্যাশ, যেটা হচ্ছে ফরওয়ার্ড। আর ব্যাকওয়ার্ড কোনটা, ওই যে শিফটের উপরে যেটা থাকে, শিফটের উপরে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আর শিফটের বামে যেটা ওইটা হচ্ছে ফরওয়ার্ড। বুঝতে পারছেন, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ওইটা জিনিস বুঝবেন, যেহেতু আপনারা ওয়েব ডেভেলপার জিনিসগুলো বুঝতে হবে। অনেক সময় আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, অনেক সময় ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিব প্রোগ্রামিং এ যখন যাব। দেখেন ফরওয়ার্ড স্ল্যাশের মাথাটা ডান দিকে থাকে আর ব্যাকওয়ার্ড বাম দিকে থাকে। ফরওয়ার্ডেরটা ডান দিকে থাকে মাথা, আর ব্যাকওয়ার্ড যেটা ওইটা বাম দিকে থাকে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, ওকে। আচ্ছা, এর ভিতরে আমরা যা লিখবো সবগুলো কিন্তু কমেন্ট আউট করা। এর ভিতরে যা লিখবো কোনো কিছু দেখা যাবে না, ব্রাউজারে আসবে না, এবং ওই কোডগুলো কাজ করবে না। কোডিং এ ঠিকই ঠিকই থাকবে, কিন্তু ব্রাউজারে আসবে না। তো আমরা ওইগুলো কোডিং করে দিলাম, ওইগুলো কমেন্ট করে দিলাম। তো হচ্ছে ক্লোজিং পার্ট, এটা হচ্ছে স্টার্টিং পার্ট। আচ্ছা, এখন আসি আমরা একটা, ধরেন আমরা কি নেই, ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম, অনেক লম্বা একটা প্যারাগ্রাফ নিলাম, লরেন বাতাস, অনেক বাতাস। তো আমরা কি করলাম, অনেক লম্বা একটা কি দিলাম, প্যারাগ্রাফ দিছে, অনেক লম্বা প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফটা কাজ করতেছে না কেন, আমরা হয় নিচে কমেন্ট আউট করা। আচ্ছা, 20,000 ওয়ার্ডের একটা পুরো করে দিলাম। একটা কোশ্চেন ছিল, বলেন।
কমেন্ট আউটটা কেন করা হয়, মানে এই কি জন্য সাধারণত এটা করা হয়? রাইট, ধরে আসছে প্যারাগ্রাফ। কমেন্ট আউট কেন করি বলি। ধরেন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ওয়েবসাইটে কয়েক হাজার লাইন কোড থাকতে পারে, তাই না? তো আমরা যদি প্রতিটা কোডের উপরে যদি একটা ইনফরমেশন দিয়ে দিই যে দিস পার্ট ইজ হেডার পার্ট, অথবা আমরা হেডার পার্টের শুরুতে যদি ওখানে হেডার লিখে দিই, হেডার পার্ট, ধরে নিচ্ছি আমরা ওই কোডিংটা হচ্ছে কি হেডার, আমরা হেডার পার্ট লিখে ওইটা কমেন্ট আউট করে দিলাম। তারপর যেখানে হেডারটা ক্লোজ হবে আমরা এখানে ওইটা কি করলাম, ক্লোজ করে দিলাম, অথবা ধরেন ইন হেডার অথবা ইন প্যারাগ্রাফ, আর ওটা হচ্ছে কি স্টার্ট প্যারাগ্রাফ। তো আমরা যদি ওইভাবে প্রতিটা সেকশন এবং প্রতিটা কোডিং এর শুরুতে যদি আমরা কমেন্ট আউট করে রাখি, তাহলে পরবর্তীতে আমরা কোডিংটা দেখলেই বুঝতে পারবো কোনটা কোন জায়গার জন্য বা কোনটা কোন সেকশনের কোডিং। তো আমরা ওইখানে কিভাবে কোডিং করতে পারি, ওটা হচ্ছে স্টার্ট ফর্ম আর ওটা হচ্ছে ক্লোজিং ফর্ম, বুঝতে পারছেন? তো আমরা যদি কোডিং ওইভাবে কমেন্ট আউট করে রাখি, পরবর্তীতে যদি আমাদের কোডটা অন্য কেউ দেখে, সে যাতে সহজে বুঝে নেয়, যে বুঝতে পারে যে ওইটা কোন সেকশনের জন্য কোডিংটা করা হয়েছে এবং কোন কোডিংটা কিসের জন্য করা হয়েছে। তো আমরা কোডিংটা করার পরে আমরা একটা ইনফরমেশন উপরে অথবা নিচে দিয়ে দিব যে ওই কোডিংটা হচ্ছে ওই পার্টের বা ওই সেকশনের জন্য কোডিংটা করা হয়েছে। তো পরবর্তীতে ধরেন আপনার 1 বছর পরে অথবা 2 বছর পরে আমাদের ওই ফাইলটা করলাম, ফাইলটা খোলার পরে যখন ওপেন করব, ওপেন করার পরে যদি আমরা কমেন্ট আউট না করতে পারি তো বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কোনটা কোন সেকশনের জন্য কোডিংটা করা হয়েছে। যদি 5,000 লাইন কোডিং থাকে তখন তো আপনি বুঝতেই পারবেন না যে কোন সেকশনের জন্য কোনটা কোডিং করা হয়েছে, অথবা অন্য কেউ যদি আমাদের কোডিংটা দেখে সে তো দেখেই বুঝতে পারবে না। সে যাতে দেখে বুঝতে পারে, অথবা পরবর্তীতে আমরা যাতে বুঝি যে কোন সেকশনটা কোন কোডিংটা কোন সেকশনের জন্য করা হয়েছে এবং কোন কোডিংটা কিসের জন্য করা হয়েছে। মোটামুটি আইডিয়া পাইছেন তো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমরা কি করলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, অনেক লম্বা একটা একটা কন্টেন্ট নিলাম, প্যারাগ্রাফ নিলাম, এটা ব্রাউজারে আসলো, আমরা যদি রিলোড দিই দেখতে পাচ্ছি এখানে আসছে। এখন আমরা চাই ওইটার ব্যাকগ্রাউন্ডে এটা কালার থাকবে, ওই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে এটা কালার থাকবে। তো কিভাবে করা, প্যারাগ্রাফ সিলেক্ট করব, দেন ওইটার ব্যাকগ্রাউন্ড কালার ডিজি ধরুন ডিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার এর ভিতরে যদি আমরা ওখানে রেড দেই, দেখতে পারবো যে ওইটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, রাইট? দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উপরে দেখেন একটা জায়গা গ্যাপ রয়ে গেছে, উপরে এবং বামে ডানে চতুর্দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু জায়গা নিয়ে নিছে। ওগুলা মানে কি করে নাই, প্যারাগ্রাফটা র্যাপ করতে পারে নাই, বুঝতে পারছেন? ওই 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 যে প্যাডিং যেটা আছে ওইটা কোথায় থেকে আসলো বলেন তো, জানা আছে কারো? ওই যে গ্যাপটা ওইখানে দেখতে পাচ্ছি, তারপর লেফটে এবং রাইটে বাই ডিফল্ট ওইটা হচ্ছে ব্রাউজারের প্যাডিং। তো আমরা প্রথম ওইটার আমরা যখনই স্টাইল ফাইল নিব, যখনই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব, তখন আমরা শুরুতে কি করব, আমরা ওই রিমুভ ব্রাউজারের বাই ডিফল্ট যে প্যাডিং যেগুলো আছে অথবা মার্জিন যেগুলো গ্যাপ যেগুলো আছে সবগুলো আমরা রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করব, আমরা যখন স্টাইল ফাইল নিব, স্টাইল ফাইলের টপে একদম টপে আমরা একটা স্টার সাইন দিব, স্টার সাইন দিয়ে আমরা কি দিব, যে মার্জিন 0 সেমিকোলন প্যাডিং 0। মার্জিন 0 প্যাডিং 0 দিলে কি হবে, ব্রাউজারে যে মার্জিন 0 বা মার্জিন প্যাডিং যেগুলো আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা একটু রিলোড দিই, আচ্ছা আমরা যদি সেভ করি নেই, ওইটা অবশ্যই সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। আচ্ছা ওইখানে স্টার দিলাম কেন, স্টার দিলাম যাতে সবগুলা কন্টেন্ট একসাথে সিলেক্ট করে নেয়, বুঝতে পারছেন? আমরা যদি স্টার পি দেই, স্টার পি দিলে কি হবে, ওয়েবসাইটে যা প্যারাগ্রাফ আছে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? অথবা স্টার যদি H1 দেই,
তো ওয়েবসাইটে যা S1 আছে সবগুলো কি হবে, মানে সিলেক্ট করে নেবে। তো আমরা স্টার দিলে যাতে সব কন্টেন্ট, প্যারাগ্রাফ বলেন, H2 বলেন, যা কিছু আছে সবগুলোকে সিলেক্ট করার জন্য আমরা স্টারটা দিলাম। তো এখন যদি সেভ করি, ওইটা সেভ করলাম, একটু ব্রাউজারে যাই, তো রিলোড দিলাম, দেখেন ওই গ্যাপ যেটা ছিল ওইটা কিন্তু আর নাই এখন, কারণ আমরা ওইখানে কি দিলাম, স্টার দিয়ে এটা মার্জিন 0 প্যাডিং 0 করে দিলাম, যাতে কোনো মার্জিন আর কোনো প্যাডিং যাতে না পায়। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কি দিলাম, একটা কালার দিলাম, রেড কালার। এখন যদি ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো ইমেজ নিয়ে আসতে চাই, ওইটার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো ইমেজ নিয়ে আসতে চাই, তো কিভাবে এটা করা যায়, আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালারের বদলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ইমেজ আমরা এটা কলামটা একটু বড় করে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে কি দিব আমরা, ইউআরএলটা অবশ্যই দিতে হবে, ইউআরএল তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আমরা ইমেজের লোকেশনটা দেব, কোন ইমেজটা আমরা ওই ব্যাকগ্রাউন্ডে দিব, ওইটা ওই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজটা দিব, ওই ইমেজটা আমরা কোথায় দিব, ওই ইউআরএল এর ভিতরে একটা ডবল কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব ইউআরএলটা। তো আমরা একটা ইমেজ দেখে আমাদের ফাইলে আছে কিনা, দেখতে পাচ্ছি ওইখানে ফাইভে কোনো ইমেজ নাই, তো আমরা একটা ইমেজ নিয়ে আসি ডাউনলোড করে। আমরা জানি ফ্রি ইমেজের সাইট কোনটা, পিক্সাবে আছে, পিক্সেল আছে, আমরা পিক্সাবে থেকে নিয়ে আসি, pixabay.com। এখান থেকে ধরেন আমরা কোন ইমেজটা নিয়ে আসলাম, ধরেন আমরা ওইটা নিয়ে আসলাম, ডাউনলোড করব, আমরা ওই সাইজে 640x427 ওইটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, ওখান থেকে কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে আসি, ওইখানে দেখে দিলাম ইমেজটা। তো ইমেজ একটু রিনেম করে দেবো, ইমেজ যখনই আমরা নেবো তখন এটা রিনেম করে দেবো, এটা শর্টে থাকে। তো ওইটা ইমেজের নাম কি, img image ডট jpg, রাইট। তো এর ভিতরে আমরা কি দিব, যে ইমেজ ডট jpg। এখন যদি আমরা সেভ দিই, দেখেন কিভাবে ইমেজটা দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোলন দিয়ে কিন্তু আমরা ইমেজের নামটা দিয়ে দিচ্ছি। যেহেতু রুট ফোল্ডারে আছে, তো আমরা কোনো কি করলাম না, নেক্সটিং করলাম না স্ল্যাশ দিয়ে। ওইটা একটু সেভ করি, সেভ করলাম, একটু সেভ করলাম, একটু ব্রাউজারে একটু রিলোড দেবো, দেখেন ইমেজটা চলে আসছে। কিন্তু কি প্রবলেম হয়েছে বলেন তো, প্রবলেম যেটা হয়েছে, ইমেজের যে বাই ডিফল্ট যে সাইজ যেটা আছে, ওই সাইজ অনুযায়ী আসছে, সাইজ অনুযায়ী আসার পরে সে দেখছে যে কন্টেন্ট আরো রয়ে গেছে, প্যারাগ্রাফ ওইখানে শেষ হয় নাই, ইমেজের সাইজ অনুযায়ী প্যারাগ্রাফটা শেষ হয় নাই। তো ইমেজটা কিন্তু আবার রিপিট হয়েছে, রিপিট হওয়ার পরে আবার দেখতে যে জায়গা আছে, তো আবার ওইটা রিপিট হয়েছে। তারপরে ওইখানে দেখেন দেখছে যে ইমেজ সাইজ শেষ হওয়ার পরে আরো প্যারাগ্রাফের জায়গা রয়ে গেছে, তো ওইটা আবার রিপিট হচ্ছে, দেখেন বারবার রিপিট হচ্ছে। ওইটা তো সমস্যা, তাই না? আমরা চাই একটা ইমেজই যাতে কি থাকে, পুরোটা নিয়ে নেয়, তাই না? তো ওইটা কিভাবে করা যায়, আমরা চাই একটা ইমেজই যাতে কি পুরোটা মানে পুরোটা ব্যাকগ্রাউন্ডে চলে আসে, পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে চলে আসে। তো ওইটা করার জন্য যেটা করব আমরা, যে রিপিটটা, ব্যাকগ্রাউন্ড রিপিট যেটা আছে ওইটা একটু অফ করে দেব। কিভাবে অফ করব, ব্যাকগ্রাউন্ড রিপিট, দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট কি দিব আমরা, নো রিপিট।
একটু দেখেন ভালোভাবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, আর ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, অফ না, আর ওইটা হবে নো রিপিট। আমরা যদি রিপিট করতে চাই তো রিপিট দিব, আর যদি নো রিপিট দিই তাহলে রিপিট হবে না। তো কি দিলাম, যে নো রিপিট। নো রিপিটের নর পরে একটা হাইফেন আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এত বিস্তারিত বলতেছি, অনেকে পুরাতন আছেন যারা কাজ করেন, তাদের একটু দুর্বল লাগতে পারবে, লাগতে পারে, সমস্যা নেই, একটু কন্টিনিউ করেন, কষ্ট করে কন্টিনিউ করেন, কারণ অনেক তো নতুন আছেন। নতুনদের ক্ষেত্রে এটা একটু যদি ভালোভাবে বুঝিয়ে না দিই তাহলে সমস্যা, আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, তো সেভ করলাম, একটু ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিব। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিপিট হয় নাই। ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী তার বা ইমেজের সাইজ যতটুকু আছে ততটুকু আসছে, কিন্তু তারপরে যে জায়গা আছে ওইটা তো আর রিপিট হয় নাই, কারণ ইমেজের সাইজ ছোট। আমরা যদি বড় একটা ইমেজ নিতাম প্যারাগ্রাফ অনুযায়ী তাইলে কিন্তু পুরোটা আসছে, কিন্তু ইমেজের সাইজ ছোট। কিন্তু আমরা চাই যে ইমেজের সাইজ যাই হোক আমরা পুরোটা জায়গা কি করবে, সে নিয়ে নিবে। আমরা চাই ব্যাকগ্রাউন্ডের সাইজ যতটুকুই হোক না কেন সে যাতে পুরোটা কি করে নেয়, র্যাপ করে নেয়। তো ওইটার জন্য আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ড সাইজটা ডিফাইন করবো আমরা। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে পারে অথবা 100%, আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়ার ফলে কি হয়েছে, যে পুরোটা কি করে নিছে, যতটুকু কন্টেন্ট আছে একই ইমেজে পুরোটা কি করে নিচ্ছে, র্যাপ করে নিচ্ছে। এখন যদি আমরা ওইখানে 100% দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, দেখেন কি হয়। 100% দেওয়ার ফলে যেটা হয়েছে যে ডানে বামে 100% আসছে, কিন্তু উপরে নিচে আসে নাই। ডানে বামে আসছে 100%, উপরে নিচে আসে না। এখন যদি আমরা দুই দিকে 100% চাই তো কি দিব, এখানে আবার 100% দিব। ওইটা হচ্ছে উপরে নিচে 100%, আর ওইটা হচ্ছে না, ওইটা হচ্ছে ডানে বামে, ওইটা হচ্ছে উপরে নিচে। আমরা আবার 100% দিলে দেখতে পারবো যে দুই সাইড থেকে কি হচ্ছে, 100% হয়ে গেছে। রিলোড দিলাম, এখন দেখেন পুরো ইমেজটা কিন্তু দেখাচ্ছে। উপর থেকে উপর নিচ থেকে পুরোটা আছে, আর তারপর ডানে বামে কিন্তু পুরোটা আছে। তো ওই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কিছু বিষয় দেখালাম আপনাদের, কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়, কিভাবে কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিপিট অফ করতে হয়, কিভাবে সাইজটা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমরা অনেক সময় দেখি, আমরা অনেক ওয়েবসাইট আছে যেগুলো স্ক্রল করলে শুধু কন্টেন্ট গুলো স্ক্রল হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিক্স থাকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে ওইটা স্টিকি হয়ে থাকে, যেভাবে আছে ওইভাবে আছে, কিন্তু আমরা যখন স্ক্রল করবো তখন শুধু প্যারাগ্রাফ কি হবে, স্ক্রল হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা স্ক্রল হবে না। তো ওইটার জন্য কি করব আমরা, যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, মনে রাখবেন। সেভ করলাম, তো ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিলাম। এখন আমরা স্ক্রল করি, দেখেন আমরা স্ক্রল করতেছি। স্ক্রল করার ফলে কি হইতেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে ওইটা কিন্তু জায়গায় আছে, কিন্তু কন্টেন্ট গুলো আমাদের স্ক্রল হচ্ছে। বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিকই জায়গায় আছে কিন্তু কন্টেন্ট গুলো স্ক্রল হচ্ছে। এখন আসি আমরা, আচ্ছা এখন তো আমরা পুরো স্ক্রিন জুড়েই দেখতেছি ওইটা, তাই না? আমরা স্ক্রিনে পুরো স্ক্রিন জুড়ে উপর নিচে পুরো ডানে বামে পুরোটা স্ক্রিন জুড়েই দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই যে নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরে যাতে সবগুলো আমরা দেখতে পাই, ধরেন আমরা 500x500 অথবা 1000x1000 পিক্সেল ওয়াইড হাইটের ভিতরে যাতে ওগুলো থাকে, তো ওইটা কিভাবে করা যায়? তো ধরেন আমরা ওইটার ওয়াইড দিলাম, প্যারাগ্রাফের ওয়াইড দিলাম 600 পিক্সেল, এবং পিসি ন্যাপ পিক্সেল হবে, এবং হাইটও দিলাম, হোয়াইট হাইট সবাই বোঝার কথা, হাইটও দিলাম 600 পিক্সেল। সেভ করলাম। এখন যদি একটু যাই ব্রাউজারে, দেখেন হোয়াইট ঠিকই আসছে, কিন্তু হাইডে এসে যেটা হয়েছে, দেখেন নিচে কিন্তু হাইডের বাহিরেও কিন্তু কি দেখাচ্ছে,
কন্টেন্ট গুলো চলে গেছে। আমাদের ওয়াইড হাইট কতটুকু, ব্যাকগ্রাউন্ড যতটুকু আছে ততটুকু হচ্ছে ওয়াইড হাইট। আমরা চাই এই ওয়াইড হাইটের, আচ্ছা আমরা একটু ওয়াইড হাইট কমিয়ে নিই, বেটার হবে। আমরা ওইখানে 400 দিলাম, 400 বাই 400। আমরা চাই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যতটুকু দেখাচ্ছে ততটুকু কিন্তু প্যারাগ্রাফের জায়গা, কিন্তু প্যারাগ্রাফের জায়গা রেখেই কিন্তু সে কি করছে, সে বাইরেও চলে আসছে। আমরা ওইটা চাই না, আমরা চাইবো তার যতটুকু ওয়াইড হাইট আছে ওই ওয়াইড হাইটের ভিতরেই যাতে সে থাকে, প্যারাগ্রাফটা থাকে। তো যেহেতু বাইরে চলে আসছে, তো ওইটা কিভাবে আমরা ওইটা ফিক্স করব? ওইটা ফিক্স করার জন্য আমরা যেটা করব, যে ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো কি দিব? হিডেন। ওভারফ্লো হিডেন দিলে কি হবে, যে তার ওয়াইড হাইট যতটুকু আছে ততটুকুর ভিতরে কন্টেন্ট যেগুলো আছে ওগুলো আসবে, তার বাইরে যেগুলো আছে ওগুলো কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। যেটা রিলোড দিয়ে আমরা দেখেন দেখতে পাচ্ছি যে তার ওয়াইড হাইট যতটুকু আছে 600 বাই 600 পিক্সেলের, 400 বাই 400 পিক্সেলের ভিতরে কিন্তু কন্টেন্টটা আসছে। কিন্তু ওইখানে আরেকটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমরা কি প্যারাগ্রাফ এতটুকু দিছিলাম না আরো ছিল? হ্যাঁ, বাকিগুলা কোথায়? বাকিগুলা কেটে গেছে। তো আমরা যদি চাই সবগুলাই দেখতে চাই, তো সবগুলা দেখতে গেলে তো এখানে একটা স্ক্রল বারের প্রয়োজন, তাই না? সবগুলা দেখতে গেলে এখানে একটা স্ক্রল বারের প্রয়োজন। এখন স্ক্রল বার কিভাবে নিয়ে আসতে পারি আমরা এখানে? তো স্ক্রল বার নিয়ে আসার জন্য আমরা যেটা করব, ওইখানে ওভারফ্লো হিডেন দিছি, তাই না? আমরা যদি এখানে ওভারফ্লো স্ক্রল দিতাম, হিডেন না দিয়ে স্ক্রল দিলাম, সেভ করলাম, একটু ব্রাউজারে যাই, রিলোড দেব, দেখেন স্ক্রলটা চলে আসছে, হিডেন না হয়ে স্ক্রল চলে আসছে। কিন্তু ওইটা আসলো কেন? নিচে একটা স্পেস আসছে, স্পেস চলে আসছে, নিচে একটা স্ক্রল। আমরা চাই শুধু উপরে নিচে স্ক্রলটা থাকবে, নিচে থাকবে না। তো ওইটার জন্য আমরা ওভারফ্লো কি দিব? ওভারফ্লো হাইফেন এক্স, না এক্স না ওয়াই, ওয়াই, ওভারফ্লো ওয়াই স্ক্রল, সেভ করলাম। এখন ব্রাউজারে যাই, রিলোড দিব, দেখেন শুধু উপরে নিচে আছে, কিন্তু ডানে বামে যেটা ছিল নিচে একটু আগে ওইটা নাই। আমরা যদি এখানে কি দিতাম, ওভারফ্লো এক্স, এক্স তখন ওইটা নিচে চলে আসবে। নিচেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, নিচেও স্ক্রল বার চলে আসছে, বুঝতে পারছেন? তো আমরা যেটা করবো, ওইখানে এক্স না দিয়ে আমরা চতুর্দিকে না দিয়ে আমরা শুধু উপরে নিচে দেব। রাইট, এখন আমরা শুধু উপরে নিচে স্ক্রল দেখতে পাচ্ছি। তাইলে কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় আমরা অলরেডি কভার করে ফেলছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিয়ে আসতো ওইটা দেখলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট কিভাবে অফ করতে ওইটা দেখলাম, ব্যাকগ্রাউন্ড সাইজও দেখলাম, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টও দেখলাম কিভাবে ফিক্স করতে হয়, তারপর ওয়াইড হাইট ওভারফ্লো, মোটামুটি কিন্তু অনেক বিষয় হয়ে গেছে। ওগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো, কারণ ওগুলো আমরা যখন লাইভ সাইট নিয়ে কাজ করব ওগুলো কিন্তু মাস্ট লাগবেই, আমরা ওগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে অনেক পরিমাণে। যারা নতুন তারা বিশেষ করে খুবই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ওই জিনিসগুলা। তাইলে আমি একটা কাজ করি, ওই প্যারাগ্রাফটা একটু মুছে দেই, একটু কমিয়ে নেই, তো আপনাদের সোর্স কোডটা দিতে ভালো হবে, সুবিধা হবে। ধরেন এতটুকু দিলাম। তো আপনারা যেটা করবেন, প্যারাগ্রাফ বাড়িয়ে নেবেন। কিভাবে বাড়াবেন? ওই যে এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে কি হবে, বাড়বে। ওকে, আচ্ছা তাইলে কি আজকে আর দেখবো না এতটুকুই যথেষ্ট? আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। অলরেডি অনেক কিছু কভার করে দিচ্ছি। তো আপনারা যেটা করবেন, প্রথমে ফর্মটা প্র্যাকটিস করবেন, দেন একটা ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো ওইখানে দেখলাম আমরা ওগুলো প্র্যাকটিস করবেন। ব্যাকগ্রাউন্ডের বা ওভারফ্লোর যে বিষয়গুলো, ওয়াইড হাইটের যে বিষয়গুলো দেখলাম ওগুলা কভার করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, নয়েজ হচ্ছে, কার নয়েজ হচ্ছে, একটা 12
আচ্ছা, তো আপনারা যেটা করবেন, প্রথমে ফর্ম নিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে প্যারাগ্রাফের ওই বিষয়টা একটু দেখবেন, ওই যে ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ে আসতে হয় প্যারাগ্রাফের, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো কভার করলাম ওগুলো একটু দেখুন, আমি কোডিংগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, সবগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা যদি ক্লাসরুমে যাই,